হে দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে জিনিসগুলো বা যে বিষয়বস্তুগুলো আমাদের জানা দরকার, একান্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়ে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। এর আগের টিউটোরিয়ালে আমরা উইন্ডোজ আর্কিটেকচার সম্পর্কে জেনেছিলাম বেসিক টু অ্যাডভান্স লেভেলে। এই টিউটোরিয়ালে আমরা উইন্ডোজের যে সমস্ত কমান্ড রয়েছে সেই কমান্ড বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা জানার চেষ্টা করব। এখানে সমস্ত কমান্ড বেসিক থেকে অ্যাডভান্সে পুরোপুরি বোঝানো হবে। যারা যারা চ্যানেলটিকে সাপোর্ট করেছেন, সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি যদি মনে করেন যে অ্যাডভান্স যে সমস্ত আছে একদম লাস্টে পাওয়া যাবে তাই স্কিপ করে যাচ্ছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ হচ্ছে প্রত্যেকটা কমান্ডের মধ্যেই কিন্তু অ্যাডভান্সে কিছু কিছু কথা বলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ঠিক আছে, আশা করি নতুন কিছু না কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আরেকটা কথা, আমরা এই যে উইন্ডোজ কমান্ড যেটা আমরা জানবো আজকের, এটা বেসিক্যালি হ্যাকিং পারপাসে যে সমস্ত কমান্ডগুলো আমরা ইউজ করে থাকি বেসিক, ঠিক আছে, সেটা আমরা জানার চেষ্টা করব। বেসিক যে সমস্ত কমান্ডগুলো আছে, এবারে যখন আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের যখন আপনি মেন ডোমেনের ওপর কাজ করবেন, তখন তার জন্য কমান্ড আরও আলাদা কমান্ড রয়েছে। আপনি যখন ইথিক্যাল হ্যাকিং শুরু করতে যাচ্ছেন, তখন সেটা করার জন্য যে সমস্ত বেসিক কমান্ডগুলো আপনার জানার প্রয়োজন, সেগুলো নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো চলো, লেটস স্টার্ট। তো আমরা জেনে নিই যে উইন্ডোজের কমান্ড যে রয়েছে তার কত ধরনের ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা মূলত মেনলি 8টি ভাগে ভাগ করতে পারি কমান্ডগুলো, যেহেতু যত ধরনের কমান্ড রয়েছে 8টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো ফার্স্ট ক্যাটাগরিতে কি জানবো আমরা? ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট যে সমস্ত কমান্ড রয়েছে। সেকেন্ডে আমরা সিস্টেম ম্যানেজমেন্টের সম্পর্কে জানতে পারি, যে সমস্ত কমান্ড রয়েছে সিস্টেম ম্যানেজমেন্টের কমান্ড রয়েছে। থার্ড, আমরা ইউজার এবং তার পারমিশন কিভাবে ম্যানেজমেন্ট করা হয় সেই কমান্ডগুলো আমরা জানার চেষ্টা করতে পারি। নেক্সট হচ্ছে নেটওয়ার্কিং, যে কানেক্টিভিটির যে সমস্ত কমান্ড রয়েছে সেই আমরা ক্যাটাগরি ভাগ করতে পারি। এবং 5 নম্বরে ডিস্ক এবং স্টোরেজ ম্যানেজমেন্টের কমান্ড রয়েছে। 6 নম্বরে রয়েছে সিস্টেম ট্রাবল শুটিংয়ের জন্য আমরা কমান্ড রয়েছে। এবং 7 নম্বর হচ্ছে টাস্ক অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং মানে এখানে আমরা যে প্রোগ্রামিং করি সেটাকেই স্ক্রিপ্টিং বলা হয়। ঠিক আছে, এবং সর্বশেষ 8 নম্বর হয়েছে সিকিউরিটি অ্যান্ড এনক্রিপশনের জন্য আমরা কমান্ড হিসাবে এই 8টা ক্যাটাগরিতে মূলত আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখতে পারেন। তো আমরা মূলত এই 8টি ক্যাটাগরিতে উইন্ডোজের কমান্ডগুলো ভাগ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা পুরো ক্যাটাগরি ওয়াইজ কমান্ড আমরা দেখব না, তো সব ক্যাটাগরি থেকে কিছু কিছু কমান্ড দেখব যেগুলো আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ে কাজে লাগবে। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা আমাদের কাজে লাগে যে আইপি কনফিগ কমান্ড। কম্পিউটারে যখন কানেক্টিভিটির প্রবলেম হয়, এই যে আইপি কনফিগ রয়েছে সেটা দিয়ে আমরা ট্রাবল শুটিং করতে পারি এবং এটা দিয়ে জানার চেষ্টা করি এতে নেটওয়ার্কে বা আমাদের এই ডিভাইসের আইপি কি রয়েছে। তাহলে দেখো এখানে, দ্য আইপি কনফিগ কমান্ড ইজ এ নেটওয়ার্ক ইউটিলিটি ইউজ ইন উইন্ডোজ টু ডিসপ্লে অ্যান্ড ম্যানেজ নেটওয়ার্ক কনফিগারেশন। তাহলে এটা নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য ম্যানেজমেন্ট করা হয়। ইট প্রোভাইড ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট দ্য কম্পিউটার আইপি অ্যাড্রেস সেটিংস নেটওয়ার্ক ইন্টারফেস অ্যান্ড মোর। তাহলে এটা নেটওয়ার্ক ইন্টারফেসের সম্পর্কে ধারণা পাওয়া যায়। আইপি কনফিগের সাহায্যে আমরা কি কি জানতে পারি? আইপি অ্যাড্রেস ভার্সন 4 এর অ্যাড্রেস জানতে পারি, সাবনেট মাস্ক সম্পর্কে জানতে পারি, ডিফল্ট গেটওয়ে সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, যে আইপি V4 অ্যাড্রেস যদি আপনার কাছে নতুন মনে হয়, এটা কি? আইপি হচ্ছে মূলত একটা অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস, প্রত্যেকটা নেটওয়ার্কিং ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, যেটার সাহায্যে আমরা ইন্টারনেটে বুঝতে পারি যে এখানে একটা ডিভাইস, ওই আইপির সাহায্যে বুঝতে পারি যে এখানে একটা ডিভাইস রয়েছে। ঠিক আছে, তাহলে আইপি অ্যাড্রেস মানে একটা অ্যাড্রেসের মতন কাজ করে। ঠিক আছে, তবে সেটা ইউনিক হবে। আর আপনি যদি নেটওয়ার্কিংয়ের কোনো কিছু কোর্স করে থাকেন,
তাহলে সেখানে আপনি এই আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে সম্পর্কে জানবেন। ঠিক আছে, তো এইগুলো অন্য কোনো একটা সময় আলোচনা করব, যখন নেটওয়ার্কিং সেকশন আসবো তখন আমরা এগুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তবে নিচে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টটাকে ফলো করতে পারেন। এগুলো পুরোপুরি আমি পুরো লিস্ট করে আমি ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, তো তারপরে রয়েছে সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, তো এবারে আমরা যখন এই আইপি কনফিগ যখন রান করব তখন কিভাবে রান করব না, আমরা কমান্ড প্রম্পট ওপেন করে তবে কিন্তু আমরা এই আইপি কনফিগটা রান করতে হবে। তাহলে সেটা কি করব না, উইন্ডোজ কি আর আর প্রেস করব, করলে এরকম একটা রান কমান্ড বক্স ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে এখানে কি লিখতে হবে, সিএমডি। ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন, আমি যদি এখানে লিখি আইপি কনফিগ দিয়ে এন্টার প্রেস করলাম, তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে। তো এখানে দেখুন ওয়্যারলেসের জন্য অ্যাডাপ্টারের যে ওয়্যারলেস অ্যাডাপ্টার রয়েছে তার জন্য একটা দিয়েছে। ঠিক আছে, ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার 1। তারপর এখানে দেখুন ইথারনেট অ্যাডাপ্টার। ঠিক আছে, ইথারনেট অ্যাডাপ্টার, ইথারনেট। ঠিক আছে, আমি যেহেতু ইথারনেটের রয়েছে, তো এখানে দেখুন আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আইপি অ্যাড্রেস 4 দিয়ে দিচ্ছে, সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছে এবং ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনারা যদি এগুলো না বুঝতে পারেন কোনো চিন্তার কোনো কারণ নেই, আমরা এই সিরিজের মধ্যেই এগুলো সব নিয়ে আলোচনা করব। তবে আপনাকে ওই প্লে লিস্টটাকে ফলো করতে হবে, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কোনো মেশিনের আইপি সম্পর্কে আমরা এখান থেকে ধারণা করতে পারছি। এবারে চলো দেখা যায় যেটা একটু আগে বললাম, আইপি অ্যাড্রেস 4, এতে হচ্ছে প্রাইমারি আইপি অ্যাড্রেস অ্যাসাইন টু ইওর কম্পিউটার অন দ্য নেটওয়ার্ক। সাবনেট মার্ক হচ্ছে ডিফল্ট রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস দ্যাট আর কনসিডার্ড উইথিন দ্য লোকাল নেটওয়ার্ক। ঠিক আছে, সাবনেট মার্কসের সাহায্যে আমরা লোকাল নেটওয়ার্ক সম্পর্কে একটা ধারণা পেতে পারি। সেটা আমরা ডিটেলসে জানবো, নেক্সট পরপর যে ভিডিওগুলো আসবে সেখান থেকে জানতে পারবো। তারপরে রয়েছে ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস অফ দ্য রাউটার অর গেটওয়ে দ্যাট ইউর কম্পিউটার ইউজেস টু অ্যাক্সেস নেটওয়ার্ক আউটসাইড দ্য লোকাল সাবনেট লাইক দ্য ইন্টারনেট। ঠিক আছে, মানে ডিফল্ট গেটওয়ে জিনিসটা হচ্ছে একটা দরজার টাইপের, সেখান থেকে আপনার ডাটাগুলো বাইরে অ্যাক্সেস করতে পারছেন, ডাটাগুলো বাইরে যাচ্ছে আর আপনি বাইরে থেকে কোনো কিছু ডাটা আপনার মেশিনে নিয়ে আসছেন, সেটাই হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এগুলো নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি দেখি যে আইপি কনফিগের সাহায্যে আমরা কি করতে পারি, আর যদি আমরা অ্যাডভান্সের দিকে যাই, সেখানে দেখব আমরা ডিসপ্লে অল যে ফাংশনটা রয়েছে সের মধ্যে সমস্ত একদম পুরো ইন্টারফেসের IPv6, সাবনেট মাস্ক আরও অনেক কিছু দেবে, সে সম্পর্কে ধারণা পাবো এবং রিলিজ আইপি অ্যাড্রেস এবং রিনিউ আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা পাবো। সেটা কিভাবে করব আমরা, তো দেখো এখানে আইপি কনফিগের মাধ্যমে আর কি পাচ্ছি আমরা, সো ক্লাস আইডি পাচ্ছি, রিলিজ পাচ্ছি, রিনিউ সম্পর্কে জানতে পারবো, রেজিস্টার ডিএনএস, ডিসপ্লে ডিএনএস, ফ্ল্যাশ ডিএনএস সম্পর্কে অল করলে এতগুলো ডিটেলস আমরা পাবো। ঠিক আছে, ডিএনএস সার্ভারের সম্পর্কে জানতে পারবো এবং সেট ক্লাস আইডি সম্পর্কে জানতে পারবো। তো সেটা চলো দেখে নিই। তো প্রথমে আইপি কনফিগ অল, এটা করলে কি পাবো আমরা, ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস বলতে আপনার এই মেশিনের যে এনআইসি কার্ডের অ্যাড্রেসটা পাবো। ঠিক আছে, নেটওয়ার্ক কার্ডের অ্যাড্রেসটা পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে ডিএসসিপি সার্ভারের ডিএসসিপি স্ট্যাটাস পাবো, ডিএনএস সার্ভার আর IPv6 অ্যাড্রেস পাবো। তো চলো দেখা যাক জিনিসটা কেমন। তো আইপি কনফিগ স্ল্যাশ দিয়ে অল, তো দেখো এখানে রয়েছে উইন্ডোজ আইপি কনফিগারেশনে কি হোস্ট নেম রয়েছে, নোড টাইপ রয়েছে, ওয়্যারলেসের জন্য ওয়্যারলেসের ল্যান কার্ড রয়েছে, তার ফিজিক্যাল অ্যাড্রেস রয়েছে, মানে এটা ম্যাক অ্যাড্রেস, ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেস এটা।
ডিএসসিপি সার্ভার এনেবল কিনা সেটা জানতে পারছি আমরা। এবারে আমরা ইথারনেটের অ্যাডাপ্টারের আগে আমরা দেখেছিলাম IPv4 সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে সম্পর্কে আমরা জেনেছিলাম। এখানে দেখুন এর ডেসক্রিপশন কোন ধরনের কন্ট্রোলার সেটা দিয়েছে। ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। কোনো মেশিনের ম্যাক অ্যাড্রেস কীভাবে বের করবে, আইপি কনফিগ অল করে যে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা রয়েছে সেটাই কিন্তু ম্যাক অ্যাড্রেস। এখানে ডিএসসিপি এনেবল আছে কি না, অটো কনফিগারেশন মোড এনেবল আছে কি না, ঠিক আছে। তো এখানে ডিফল্ট গেটওয়ে লাস্ট অপটেন কবে হয়েছিল না লাস্ট এক্সপায়ার কবে হবে সেটা সম্পর্কে জানতে পারবেন। ডিএনএস সার্ভার সম্পর্কে এখানে, আর ডিএসসিপি সার্ভার সম্পর্কে আমরা এখানে তার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এবং নেট বায়োস ওভার টিসিপি এনেবল কি ডিসেবল রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবেন। এই নেট বায়োসটা কি, জিনিসটা কি, এটা কিন্তু আপনি ইথিক্যাল হ্যাকিংয়ে জানতে পারবেন নেট বায়োস সম্পর্কে, ঠিক আছে। এইটা যদি এনেবল থাকে তখন আপনি নেট বায়োসের সমস্ত রকমের তথ্য পেতে পারেন। তো এইগুলো ভিএমওয়্যারের সেট আপ এইগুলো রয়েছে। তো চলো নেক্সট কমেন্ট কি রয়েছে দেখে নিই। আইপি কনফিগ রিলিজ জিনিসটা কি, নাম শুনে অবশ্যই বোঝা যাচ্ছে যে রিলিজ করে দেওয়া, কোনো কিছু রিলিজ করে দেওয়া, মেশিন থেকে রিলিজ করে দেওয়া, ঠিক আছে। তাহলে রিলিজ দ্য কারেন্ট ডিএসসিপি অ্যাসাইন আইপি অ্যাড্রেস ফর অল নেটওয়ার্ক ইন্টারফেস, দ্য সিস্টেম উইল নো লঙ্গার হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস অ্যাসাইন। মানে যখন আমরা রিলিজ করে দেবো তাহলে মেশিনের মধ্যে কোনো আর আইপি অ্যাড্রেস থাকবে না, ঠিক আছে। তো চলো করে দেখা যাক। তাহলে আইপি কনফিগ অল, এখানে শুধু আমি করব রিলিজ, আইপি কনফিগ রিলিজ করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এখানে কোনো কানেকশানটা চলে গিয়েছে, ঠিক আছে। এই সমস্ত আইপি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। দেওয়ার ফলে এখানে দেখুন নিচে নো কানেক্টেড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটাকে আবার আনতে গেলে কি করতে হবে, আমাদেরকে আইপি কনফিগ রিনিউ করতে হবে। করলে আবার ফের নতুন একটা আইপি অ্যাসাইন হয়ে যাবে। কোথা থেকে না ডিএসসিপি সার্ভার থেকে, ঠিক আছে। ডিএসসিপি সার্ভার বলতে এটা আমাদের রাউটারের যে কনফিগারেশন করা রয়েছে সেখান থেকে আপনারা এই রিনিউ অটোমেটিকভাবে আইপি চলে আসবে। তো সেটার জন্য কি করব, আমরা এখানে আইপি কনফিগ রিলিজটাকে রিনিউ করব। একটু ওয়েট করতে হবে। তো দেখুন আবার ফের আইপি চলে এসছে। নেক্সট আমরা জানবো আইপি কনফিগ ফ্লাশ ডিএনএস সম্পর্কে। ফ্লাশ ডিএনএস সম্পর্কে কি, ক্লিয়ার দ্য ডিএনএস রিজলভার ক্যাশে, ঠিক আছে, হুইচ স্টোর আইপি অ্যাড্রেস ফর ওয়েবসাইট রিসেন্টলি অ্যাক্সেস। দিস ক্যান বি ইউজফুল ফর রিসলভিং ডিএনএস ইস্যু। মানে আমরা যে সমস্ত ওয়েবসাইটে ভিজিট করি সে সমস্ত ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো আমাদের ক্যাশে হিসাবে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। সেগুলো রিলিজ করার জন্য আমরা এই ফ্লাশ ডিএনএসটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। তো চলো সেটা কীভাবে করব, আইপি কনফিগ শুধু এখানে ইউজ করব ফ্লাশ ডিএনএস। তাহলে এখানে দেখুন সাকসেসফুলি ফ্লাশ দ্য ডিএনএস রিসলভার ক্যাশে, ঠিক আছে। তো অনেক সময় দেখবে আমাদের ক্যাশে জমে গেলে অনেক সময় আমাদের ওয়েবসাইটে যে আগে যে সমস্ত ওয়েবসাইট ভিজিট করেছি অনেক সময় খুলতে প্রবলেম করে, কিছু সময় আমরা ওই ক্যাশে ডিলিট করি, দিলে তখন আবার ঠিকঠাকভাবে ওপেন হয় বা কোনো কিছু প্রবলেম হয়, তখন আমরা ক্যাশে ডিলিট করি। তার সাথে সাথে আপনি যদি এইটা যদি করেন তাহলে সবথেকে বেস্ট হবে, ঠিক আছে, বেস্ট হবে। দিয়ে আবার ফের এটা করার পর আবার ফের নতুন করে যখন ওয়েবসাইটে যাবেন গিয়ে খুলবেন তখন আবার ফের ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা যাই যে আইপি কনফিগ ডিসপ্লে ডিএনএস। তো এটা করার পরে কি হবে, এটার ফলে কি হয়, ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ দ্য ডিএনএস রিসলভার ক্যাশে শোয়িং অল ডোমেন নেমস অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েট আইপি অ্যাড্রেস দ্যাট দ্য সিস্টেম হ্যাজ রিসেন্টলি লুক আপ। আপনি রিসেন্টলি কোন আইপি অ্যাড্রেস লুক আপ করেছেন ডোমেনে সেইগুলো ডিসপ্লে হবে, ঠিক আছে। সেটার জন্য কি করতে হবে,
না এখানে শুধু আইপি কনফিগ দিয়ে ডিসপ্লে ডিএনএস বলে লিখতে হবে। তো যেহেতু এখানে আগে থাকতে আমরা ফ্ল্যাশ ডিএনএসটাকে ইউজ করে দিয়েছি, তো সেহেতু এখানে কোনো রেকর্ড শো করছে না। ঠিক আছে, তো তো আমরা নেক্সট জানবো কি ইউজেস অফ আইপি কনফিগ। ঠিক আছে, আইপি কনফিগ কিসের জন্য ইউজ করা হয়? ট্রাবল শুটের জন্য। কি ট্রাবল শুট করি? না হেল্প ইন ডায়াগ্রাম, helps in diagnosis network issue, যেমন চেকিং ইফ অ্যান আইপি অ্যাড্রেস ইজ কারেক্টলি অ্যাসাইন, চেকিং ডিএনএস সার্ভার নেটওয়ার্ক কনফিগারেশন ক্যান বি ইউজ, রিলিজ এবং রিনিউ আইপি অ্যাড্রেস অর ফ্লাশ দ্য ডিএনএস ক্যাশে, এবং আন্ডারস্ট্যান্ডিং নেটওয়ার্ক সেট আপ, এবং এই আইপি অ্যাড্রেস সাবনেট ম্যাপ এবং ডিফল্ট গেটওয়ে সাহায্যে আমরা জানতে পারি যে নেটওয়ার্কিং কেমনভাবে সেট আপ করা রয়েছে বা নেটওয়ার্ক রেঞ্জ সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ঠিক আছে, এবারে নেক্সট আমরা জানবো নেটস্ট্যাট সম্পর্কে জানবো, কমান্ড সম্পর্কে জানবো। তাহলে নেটস্ট্যাট হচ্ছে একটি কমান্ড লাইন টুল। ইট ইজ ইউজ টু ডিসপ্লে নেটওয়ার্ক কানেকশন, রাউটিং টেবিল, ইন্টারফেস স্ট্যাটিস্টিক এবং আদার রিলেটেড নেটওয়ার্ক ইনফরমেশন অন দ্য কম্পিউটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা রাউটিং টেবিল, নেটওয়ার্ক কানেকশন সম্পর্কে, ইন্টারফেস স্ট্যাটিস্টিক সম্পর্কে আমরা জানতে পারি, এবং ইট ইজ কমনলি ইউজড ফর ডায়াগনোসিস অ্যান্ড মনিটরিং নেটওয়ার্ক রিলেটেড ইস্যু। ঠিক আছে, মানে নেটওয়ার্কের ডায়াগনোসিস সম্পর্কে কোনো প্রবলেম হলে সেখান থেকে আমরা ডায়াগনোসিস করে আমরা তার ইস্যু সম্পর্কে জানতে পারি। তাহলে নেটস্ট্যাটের সাহায্যে কী করবো, কী জানতে পারি? নেটওয়ার্ক ইনফরমেশান, ইন্টারফেস স্ট্যাটিস্টিক, নেটওয়ার্ক কানেকশান, রাউটিং টেবিল সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এটা ইউজ করার জন্য প্রথমে কী করতে হবে? নেটস্ট্যাট করতে হবে। তাহলে এখানে নেটস্ট্যাট করলে কি হবে, কী কী আউটপুট পাবো আমরা? স্টেট পাবো, প্রোটোকল সম্পর্কে জানতে পারবো, লোকাল অ্যাড্রেস সম্পর্কে জানতে পারবো, অরিজিন অ্যাড্রেস সম্পর্কে জানতে পারবো, যেটা আমরা রিমোট অ্যাড্রেস বলে থাকি। ঠিক আছে, স্টেট জিনিসটা কি, লিসেন হয়ে আছে না কানেকশান লিসেন করছে না এস্টাবলিশ হয়ে রয়েছে সেটা সম্পর্কে ধারণা পাবো। কোন প্রোটোকলে ইউজ হচ্ছে সে সম্পর্কে জানতে পারবো, টিসিপি কি ইউডিপি প্রোটোকল ইউজ করছে। ঠিক আছে, লোকাল আইপি অ্যাড্রেস সম্পর্কে অবশ্যই তার পোর্ট নাম্বার সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তো আন্ডারস্ট্যান্ডিং নেটস্ট্যাট কমান্ড অপশান, আমাদের এই নেটস্ট্যাটের যে কমান্ডগুলো রয়েছে কি কি করতে পারবো সেটার সম্পর্কে জানার চেষ্টা করি। দেখো, ডিসপ্লে অল কানেকশান দেখতে পাবো আমরা, সো এক্সিকিউটেবল যে প্রোগ্রামটা রান হচ্ছে, নিউমেরিক্যাল অ্যাড্রেস সম্পর্কে জানবো, প্রসেস আইডি সম্পর্কে জানবো, তার রাউটিং প্রসেস আইডি সম্পর্কে জানতে পারবো, রাউটিং টেবিল, ইন্টারফেস স্ট্যাটিস্টিক, প্রোটোকল স্ট্যাটিস্টিক, টিসিপি কানেকশান সম্পর্কে জানতে পারবো। তাহলে নেটস্ট্যাট যদি আমি ফ্ল্যাগ ইউজ করি, ঠিক আছে, তাহলে নেটস্ট্যাট ইউজ করার পরে কি জানতে পারবো যে ডিসপ্লে অল কানেকশান অ্যান্ড লিসেনিং পোর্ট বোথ টিসিপি এবং ইউডিপি কানেকশান সম্পর্কে আমরা জানতে পারবো। টিসিপি ইউডিপি কি? একটা প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ঠিক আছে, দিস ইনক্লুড কানেকশান দ্যাট আর এস্টাবলিশ অ্যান্ড দোজ দ্যাট আর ওয়েটিং ফর ইনকামিং কানেকশান। তো চলো এটা সম্পর্কে একটু দেখি এর আউটপুট কেমন আসে। নেটস্ট্যাট হাইপেন একটু গ্যাপ দিয়ে হাইপেন নিয়ে, তো দেখো এখানে আমাদের যত রকমের আইপি অ্যাড্রেস রয়েছে আর তার কোন প্রোটোকলে চলছে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা এখান থেকে ধারণা পাবো। এবং এটা হচ্ছে আমাদের অরিজিন অ্যাড্রেস। ঠিক আছে, এখানে আমার ডেস্কটপের নাম রয়েছে এবং তার স্টেট কি রয়েছে, লিসেনিং, সেটা দেখাচ্ছে। এবং এই যে লাস্টে যে এগুলো রয়েছে এইগুলো হচ্ছে আসলে পোর্ট নাম্বার। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো পোর্ট নাম্বার রয়েছে। তো এবারে আমরা জানবো নেটস্ট্যাট বি দিয়ে আমরা কি করতে পারবো না, শো দ্য এক্সিকিউটেবল ইনভলভ ইন ক্রিয়েটিং ইচ কানেকশান অর লিসেনিং পোর্ট।
This option is helpful for determining which program is using a particular port. ঠিক আছে, কোন প্রোগ্রাম কোন পোর্টে রান হচ্ছে সেটা নেস্টেড বি সম্পর্কে বি যখন কমান্ড টাইপ করবো তখন জানতে পারবো। তাহলে দিস কমান্ড মে বি রিকোয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, মানে সিএমডিটাকে আপনাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করতে হবে। তাহলে সেটার জন্য কি করবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন, করার পরে সিএমডি লিখবেন, লেখার পরে এখানে রাইট ক্লিক করবেন, করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করবেন। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন উইন্ডোজ সিস্টেম 32 এইভাবে দেওয়া থাকবে, দেখুন সিলেক্ট অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পট, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি যদি নেস্টেড এর জায়গায় বি দিয়ে দেন তাহলে এখানে দেখিয়ে দেবে যে কোন প্রোটোকল, কোন লোকাল অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, অরিজিন অ্যাড্রেস কী রয়েছে, সেটা স্টেট কি রয়েছে এবং তার কি ইউজ করছে, কোন প্রোগ্রামটা ইউজ করছে, ঠিক আছে। আবার ফের এন্টার প্রেস করবে, করলে আর একটা দেখাবে। তো দেখুন পরপর দেখাচ্ছে, একটু টাইম লাগবে এর জন্য। কোন আইপি অ্যাড্রেসে কোন অ্যাপ্লিকেশন রান হচ্ছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন, ঠিক আছে। এবারে আমরা জানবো নেস্টেড এন সম্পর্কে জানবো। এন কি করবে না, ডিসপ্লে নিউমেরিক্যাল অ্যাড্রেস রাদার দ্যান রিজলভিং দেম টু হোস্ট নেম অর ডোমেন নেমস। দিস ইজ ফাস্টার অ্যান্ড ইউজফুল হোয়েন ট্রাবল শুটিং, স্পেশালি if DNS resolution is slow or not necessary, ঠিক আছে। তো চলো এটা দেখে নিই। তো দেখো এখানে অ্যাক্টিভ যে সমস্ত কানেকশন রয়েছে তার স্ট্যাটাস দেওয়া হয়েছে, রেস্টাবলিশ ক্লোজ ওয়েট, রেস্টাবলিশ ক্লোজ ওয়েট, ঠিক আছে। তার আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং অরিজিন অ্যাড্রেস দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার মেশিনের আইপি অ্যাড্রেস, তার পোর্ট নম্বর, এটা বাইরের আইপি অ্যাড্রেস এবং তার পোর্ট নম্বর রয়েছে, ঠিক আছে। এইগুলো আপনি সার্চ করলে মানে গুগলে গিয়ে টাইপ করে দেখতে পারেন যে এটার সাহায্যে কি কানেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে, কানেকশানটা কিসের রয়েছে, ঠিক আছে। এবার আমরা নেক্সট জানবো নেস্টেড ও সম্পর্কে। ও কি করে, ডিসপ্লেস দ্য প্রসেস আইডি পিআইডি অ্যাসোসিয়েট উইথ ইচ কানেকশান, প্রত্যেক কানেকশানের একটা প্রসেস আইডি দিয়ে থাকে। দিস ক্যান বি ইউজফুল ফর আইডেন্টিফাইং হুইচ স্পেসিফিক প্রসেস আর ইউজড নেটওয়ার্ক রিসোর্স। তাহলে কোন নেটওয়ার্ক রিসোর্সের সাহায্যে রিসোর্স কানেকশান হয়ে আছে তার একটা লিস্ট দিয়ে দেয়। তো দেখো এখানে প্রোটোকল ইউজ হচ্ছে, লোকাল আইপি অ্যাড্রেস রয়েছে, অরিজিন অ্যাড্রেস রয়েছে, স্টেট কি এস্টাবলিশ, তার পিআইডি প্রসেস আইডি দেওয়া রয়েছে। তো এটা একটু টাইম লাগবে। এবারে নেক্সট আমরা কি জানবো, নেস্টেড আর কমেন্ট সম্পর্কে জানবো। না এটা কি, ডিসপ্লে দ্য রাউটিং টেবিল অফ দ্য সিস্টেম হুইচ শো দ্য পাথ দ্য প্যাকেট টেক হোয়েন ট্রাভেলিং টু দ্য আদার নেটওয়ার্ক। যখন অন্য নেটওয়ার্কে আমরা কানেকশান করি, ডাটা বা তথ্য নেওয়ার চেষ্টা করি, তার মধ্যে আমাদের রাউটারে একটা রাউটিং টেবিলে ক্রিয়েট করে, সেটার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে নেস্টেড এটা আর দিয়ে দেবো, দিয়ে এন্টার প্রেস করব। তো দেখো এখানে আমাদের দিয়ে দিয়েছে, এই যে ইন্টারফেস লিস্ট দিয়ে দিয়েছে, কি কি ইন্টারফেস লিস্ট রয়েছে আমাদের এখানে, এবং এখানে যে অ্যাক্টিভ রাউট যেগুলো রয়েছে তার দিয়ে দিয়েছে নেটওয়ার্ক ডেস্টিনেশন, নেটওয়ার্ক মাস্ক, গেটওয়ে দিয়ে দিয়েছে, ইন্টারফেস তার ইন্টারফেস যেটার সাথে কানেক্টেড রয়েছে, এবং ম্যাট্রিক দিয়েছে। এটা IPv6 রাউটিং টেবিল, যারা CCNA করেছেন তারা বুঝতে পারবেন জিনিসটা কি রয়েছে। চলো নেস্টেড আই সম্পর্কে জানবো। না ডিসপ্লে নেটওয়ার্ক ইন্টারফেস স্ট্যাটিস্টিক সার্চে নাম্বার অফ দ্য প্যাকেট সেন্ড অ্যান্ড রিসিভ, ওর যদি কোনো এরর থাকে সেটা দেখাবে।
ঠিক আছে, ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানতে পারবো আমরা। তাহলে নেস্ট্যাট আই দেবো, আই ফর ইন্টারফেস। তাহলে প্রোটোকল দেওয়া রয়েছে, আইপি অ্যাড্রেস রয়েছে, আমাদের আইপি অ্যাড্রেস, অরিজিন আইপি অ্যাড্রেস, ট্রেস এস্টাবলিশ, টাইম ইন স্টেট, মিলি সেকেন্ডে আমাদের এটা রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, তারপর আমরা নেস্ট্যাট এর সম্পর্কে জানবো, ডিসপ্লে ডিটেল স্ট্যাটিস্টিক ফর দ্য ইচ প্রোটোকল টিসিপি ইউডিপি আইসিএমপি, ইট ইনক্লুড দ্য নাম্বার অফ কানেকশন, এস্টাবলিশ, এরর, রিটেনশন মিশন। তো চলো আইটাকে আমরা কি করবো, ইয়েস করে দেবো। তো দেখো এখানে দেখো IPv4 স্ট্যাটিস্টিক কি দিচ্ছে, প্যাকেট রিসিভ করেছে এত, রিসিভ হেডার এরর 0। ঠিক আছে, তো আউটপুট রিকোয়েস্ট, রিসিভ প্যাকেট ডেলিভার, রিসিভ প্যাকেট ডিসকার্ড, কটা প্যাকেট ডিসকার্ড করেছে, এটা IPv6 প্যাকেট ডেলিভার কটা করেছে, আউটপুট রিকোয়েস্ট কটা দিয়েছে। ঠিক আছে, মেসেজ কটা মেসেজ সেন্ড করেছে, ডেস্টিনেশন আনরিচেবল কটা মেসেজ সেন্ড হয়েছে। ঠিক আছে, এখানে পুরো ডিটেলসে ইউডিপি রয়েছে, নম্বর অফ পোর্টস, ডাটাগ্রাম সেন্ড কটা রয়েছে, এগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তারপরে রয়েছে নেস্ট্যাট টি সম্পর্কে আমরা জানবো, না ডিসপ্লে অনলি টিসিপি কানেকশান অনলি। এখানে আমি যাই, গিয়ে এখানে এসটা আমরা টি করে দেবো, তাহলে টি ফর টিসিপি। তো দেখো শুধু টিসিপি কানেকশানটা এখানে শো করেছে। তো নেক্সট হচ্ছে নেস্ট্যাট ইউ, ইউর সাহায্যে কী করে, ডিসপ্লে ইউডিপি কানেকশান, সেম। নেস্ট্যাট পি, ডিসপ্লে দ্য পিআইডি অ্যান্ড প্রোগ্রাম নেম অ্যাসোসিয়েট উইথ ইচ কানেকশান। এবারে ইউজেস অফ আইপি কনফিগ, তাহলে আইপি কনফিগের সাহায্যে কী করতে পারছি আমরা, চেক দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ কানেকশান, ডায়াগনোসিস নেটওয়ার্ক ইস্যু, কোনো যদি ইস্যু থাকে সেটা জানতে পারবো, আইডেন্টিফাই ওপেন পোর্ট সম্পর্কে জানতে পারবো, মনিটরিং নেটওয়ার্ক ইন্টারফেস সম্পর্কে জানতে পারবো, এবং এর সাহায্যে আমরা কি জানতে পারবো, যদি বাইরের অন্য কোনো মিসলিডিং নেটওয়ার্ক হয় সে সম্পর্কে জানতে পারবো, যে প্রোগ্রাম আমাদের জানা নেই, যে এই প্রোগ্রামটা কেন এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আছে বা কেন এখানে প্যাকেট সেন্ড করছে, সে সম্পর্কে আমরা জানতে পারবো। যদি অন্য কেউ আমাদেরকে অ্যাটাক করে বা আমাদের কম্পিউটারের মধ্যে যদি কোনো ব্যাকডোর ক্রিয়েট হয়, সে সম্পর্কে আমরা জানতে পারবো। নেক্সট হচ্ছে ট্রেসআর্ট, ট্রেসআর্ট সাহায্যে আমরা কি করি, ট্রেস রুট, কোনো রুটকে আমরা ট্রেস করতে পারি। এই যে আমরা গুগল ইউজ করি, সেই গুগল কোন পথে গুগলের সার্ভারে পৌঁছাচ্ছে সে সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, ট্রেসআর্টের কমান্ড সাহায্যে। তাহলে ট্রেসআর্ট ইজ এ ট্রেস রাউট command is a net diagnostic tool used to trace the route that packet take from your computer to destination on the internet or within a network. It provides details information about each hop. ঠিক আছে, intermediate network device that the packet pass through, which can help identifying network delay or কানেক্টিভিটি ইস্যু। তাহলে নেটওয়ার্ক ডিলে, কানেক্টিভিটি ইস্যু সম্পর্কে জানতে পারবো আমরা, বা প্রত্যেক হপের প্যাকেট যেতে কত সময় লাগছে সেই টাইম সম্পর্কেও ধারণা পেতে পারি, বা আমরা কোন নেটওয়ার্কে ফায়ারওয়াল ইউজ হয়েছে কি না এই ট্রেসআর্টের মধ্যে থেকে আমরা সেই ফায়ারওয়াল সম্পর্কে জানতে পারি। তো চলো নেক্সট আমরা যদি দেখি যে কিভাবে কাজ হয়। প্রথমে আমরা যে কমান্ড ইনিশিয়ালাইজ করি, একটা প্যাকেট সেন্ড করে, প্রত্যেক হপ মানে কি, এখানে নোডটাকে আমরা বলি একটা নেটওয়ার্ক ডিভাইসকে বোঝায়। ঠিক আছে, হব মানে একটা নেটওয়ার্ক ডিভাইস। ধরো আমার বাড়িতে যে মেশিন রয়েছে, নেটওয়ার্ক ডিভাইস রয়েছে, সেখান থেকে আমাদের আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে মেশিনটা রয়েছে সেটাই হচ্ছে হব। ঠিক আছে, যেটাকে আমরা নোড বলে থাকি। তাহলে
রিচ ফার্স্ট হপ এবং তারপরের হপে পৌঁছাবে, পরে তারপরে ফাইনাল ডেস্টিনেশনে আমরা যাব। তাহলে এই যে আমাদের ফার্স্টে আমাদের মেশিন থেকে যে প্যাকেট সেন্ড হচ্ছে, রিকোয়েস্টটা যাচ্ছে, এই মাঝখানে ম্যাক্সিমাম 30 ডিভাইসের মধ্যে দিয়ে আমাদের এই তার আগেই আমাদের কানেকশান কমপ্লিট হয়ে যায়, মানে ম্যাক্সিমাম 30, তার বেশি কিন্তু হবে না। কমান্ডে কি রয়েছে, ট্রেসার দিয়ে ডেস্টিনেশনের নামটা দিতে হবে। তাহলে আমরা জেনে নিই যে কিভাবে কাজটা করে। সেন্ড আইসিএমপি ইকো রিকোয়েস্ট, ঠিক আছে, এই যে ট্রেসার এটা কিন্তু আইসিএমপি রিকোয়েস্ট সেন্ড করে। সেটা সেন্ড করলো কোথা থেকে, ফার্স্ট রিসিভ প্যাকেট হচ্ছে আমাদের রাউটার, আমাদের যে হোমের যে রাউটার রয়েছে সেই রাউটারে আমাদের প্যাকেটটা রিসিভ করলো, করে এখানে টিটিএল ডিক্রিমেন্টেড হলো, মানে টাইম টু লিভ হলো একটা, তারপরে টাইম এক্সিকিউটেড মেসেজ সেন্ড করলো নেক্সট রাউটারের কাছে এবং সেখানে ওর টিটিএল ডিক্রিমেন্টেড হলো এবং টাইম আবার ফের সেন্ড করলো নেক্সট। এইভাবে করতে করতে ডেস্টিনেশন যেটা রয়েছে সেই ডেস্টিনেশনে পৌঁছে যায়। তাহলে এইরকম প্রসেস প্রত্যেকটা নোডে বা প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, তবে কিন্তু আমাদের এই ট্রেসার আমরা তার রেজাল্ট দেখতে পাই। তাহলে ফার্স্ট কি হচ্ছে, আইসিএমপি ইকো রিকোয়েস্ট টাইম টু লিভ, তারপরে টাইম টু এক্সপায়ার হচ্ছে এবং ইনক্রিমেন্ট টিটিএলএস। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করবেন। এবারে নেক্সট আমরা কিভাবে আউটপুটটা পাবো, দেখুন আউটপুটে কীভাবে পাবো, একটা হপ নাম্বার পাবো 1 2 3 এভাবে সিরিয়ালে ম্যাক্সিমাম 30 পর্যন্ত আমরা যেতে পারি। তারপরে রাউন্ড ট্রিপ টাইম পাবো, একটা টাইম পাবো একটা, এবং হোস্টের অ্যাড্রেস অথবা নেম পেয়ে থাকবো। ট্রেসার্ট সম্পর্কে জানবো, ট্রেসার্ট দিয়ে এখানে আমরা google.com দেবো, দিয়ে এন্টার মারবো। তো দেখো এখানে ওভারে ম্যাক্সিমাম 30 হপস, ঠিক আছে, তার 30 নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে দিয়ে এটা ম্যাক্সিমাম 30 নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের ডিফল্ট গেটওয়ে রয়েছে সেখানে গেল। তো এটা পুরোটা কমপ্লিট হোক, তাহলে আমরা এটা আগে বুঝে নিই। ট্রেসার ডির ফলে কি হচ্ছে, অ্যাভয়েড টু ডিএনএস লুকআপ। ডিএনএস লুকআপে এটা ডি যদি আমরা প্রেস করে করি, ডিএনএস লুকআপটা এটা আর দেখাবে না, ডিসপ্লে অনলি আইপি অ্যাড্রেস ইনস্টেড অফ রিসলভিং ডোমেন নেম। আরেকটা রয়েছে ট্রেসার ম্যাক্সিমাম হপ, কত ম্যাক্সিমাম আপনি কত ডিভাইসের মধ্যে আপনি এটাকে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে চাইছেন সেটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম হপস আপনি দিতে পারেন, এখানে আপনি 5টা কি 10টা এইটা সেট আপ করে দিতে পারেন। স্পেসিফাই দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হপস টু ট্রেস, বাই ডিফল্ট ট্রেসার ইউজ 30 হপস বাট ইউ ক্যান রিডিউস দিস ভ্যালু ইফ ইউ ওয়ান্ট টু লিমিট দ্য ট্রেস, ঠিক আছে। তারপরে রয়েছে ট্রেসার ডাব্লিউ টাইম আউট সম্পর্কে এখানে দিতে পারেন, যে কত মিলি সেকেন্ডের মধ্যে আপনার প্রত্যেক রিপ্লাই চান আপনি। আমরা বেশিরভাগ ইউজ করি ট্রেসার এমনি দিয়ে কমেন্টটা দিয়ে দিলে, যেটা আপনি আপনার ডেস্টিনেশন যেটা রয়েছে সেটার নাম দিয়ে দিলে আপনার ট্রেসারটা দিয়ে দেবে। তো দেখুন এখানে ট্রেস কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন এখানে ম্যাক্সিমাম নিয়েছে 13টি নোট নিয়েছে, তারপর আমাদের ডেস্টিনেশন যেটা রয়েছে সেইখানে চলে এসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট জানবো যে এনএস লুকআপ সম্পর্কে জানবো। না, এনএস লুকআপ হচ্ছে একটা নেম সার্ভার লুকআপ, ঠিক আছে, ইজ এ কমান্ড লাইন টুল ইউজ টু কোয়ারি ডিএনএস ডোমেন নেম সিস্টেম সার্ভার টু অবটেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ডোমেন নেম। তাহলে এখানে আমরা ডোমেন নেম সম্পর্কে যে সমস্ত ইনফরমেশান রয়েছে সেই সম্পর্কে ইনফরমেশান আমরা পেয়ে থাকবো। সেটা কি হতে পারে, আইপি অ্যাড্রেস হতে পারে, মেল সার্ভার হতে পারে এবং অ্যানি আদার্স ডিএনএস রেকর্ড হতে পারে। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিছু ইনফরমেশান আমি শো করব, সেখানে কিছু ইনফরমেশান থাকবে যেখানে আপনার অনলি এডুকেশন পারপাসের জন্য বলা হবে। যদি আপনি মিসইউজ করেন সেটা দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের, ঠিক আছে, তার জন্য কোনো চ্যানেল দায়ী থাকবো না বা আমিও নিজে দায়ী থাকবো না এর জন্য। তো দেখো এখানে
এনএস লুকআপ রয়েছে, ডিএনএস সার্ভার আমরা জানতে পারবো, ট্রাবল শুটিং ডিএনএস ইস্যু সম্পর্কে আমরা জানতে পারবো এখান থেকে, ভেরিফাইং ডিএনএস কনফিগারেশন, গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিএনএস। তো তার জন্য কি করতে পারি, আমরা এনএস লুকআপ দেবো, দিয়ে তার যে ডোমেন আপনি দেখতে চাইছেন ডিএনএস সম্পর্কে সেই ডোমেনের নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো হাউ এনএস লুকআপ ওয়ার্ক, কীভাবে কাজ করে এনএস লুকআপ। এনএস লুকআপ প্রথমে ইনিশিয়েট এনএস লুকআপ করতে হবে, যেটা হচ্ছে আমরা ইউজার স্টার্ট দ্য এনএস লুকআপ কমান্ড। এটা যখন আমরা এনএস লুকআপ কমান্ডটা টাইপ করলাম, সেটা ডিটারমিন নোড, সেই সিস্টেম নোডটা ডিটারমিন করলো। তার সিস্টেম চেকস ইফ ইন্টারেক্টিভ অর নো ইন্টারেক্টিভ মোড। ঠিক আছে, ইন্টারেক্টিভ মোড আর নন ইন্টারেক্টিভ মোড জিনিসটা কি সেটা আমি একটু পরে বলছি, কোন রিকোয়েস্টটা আমরা করেছি। এবং নেক্সট কি হয়, কোয়ারি ডিএনএস সার্ভার, যে আমরা কোয়ারিটা করেছি সেটা কোথায় যাচ্ছে, ডিএনএস সার্ভারে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এনএস লুকআপ সেন্ড দ্য কোয়ারি টু ডিএনএস সার্ভার, এবং ডিএনএস সার্ভারে যাওয়ার পরে সেটা কি হচ্ছে, রিসলভ ডোমেনটাকে রিজলভ করছে। ডিএনএস সার্ভার প্রসেস দ্য কোয়ারি, রিজলভ দ্য ডোমেনটাকে রিজলভ করছে, করে রিট্রিভ রেকর্ড, তারপরে রেকর্ডটাকে রিট্রিভ করছে। এনএস লুকআপ রিট্রিভ দ্য ডিএনএস রেকর্ড অ্যাসোসিয়েট দ্য ডোমেনের যে ডিএনএস রেকর্ড রয়েছে সেটা রেকর্ডগুলোকে নিয়ে তারপরে রেজাল্টটাকে ডিসপ্লে করছে। ঠিক আছে, এবারে আসি যে নন ইন্টারেক্টিভ মুড আর ইন্টারেক্টিভ মুডটা কি। নন ইন্টারেক্টিভ মুড হচ্ছে এ সিঙ্গেল কোয়ারি টু রিজলভ এ ডোমেন টু ইটস আইপি অ্যাড্রেস অ্যাজ শোন ইন দ্য বেসিক কমান্ড এক্সাম্পল। ঠিক আছে, তাহলে একটা সিঙ্গেল কোয়ারির মাধ্যমে আমরা যে ইনফরমেশানটা পেয়ে থাকি সেটাই হচ্ছে নন ইন্টারেক্টিভ মোড। আর ইন্টারেক্টিভ মোড হচ্ছে এ সেশন হোয়ার মাল্টিপল কোয়ারিজ ক্যান বি মেড উইদাউট রিরানিং দ্য এনএস লুকআপ কমান্ড। তাহলে ইচ টাইম, অনেক সময় আমরা এনএস লুকআপ কমান্ড দিয়ে মাল্টিপল কোয়ারি দিতে পারি, প্রত্যেক টাইমের জন্য বারবার এনএস লুকআপ লেখার দরকার নেই। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ইন্টারেক্টিভ মোড। আর নন ইন্টারেক্টিভ মোড যখন আমরা ইউজ করি, পারফর্ম করি, তখন প্রত্যেকবারের জন্য আমাদেরকে এনএস লুকআপ কমান্ড দিতেই হবে, তবেই কিন্তু কাজ করবে। আর ইন্টারেক্টিভ মোডের জন্য একবার এনএস লুকআপ কমান্ড দেবো, দিয়ে আমরা সেখানে মাল্টিপল কমান্ড রান করতে পারবো। এবারে দেখে নিই আরও ডিটেলস সম্পর্কে, অ্যাডভান্স যেগুলো রয়েছে। এটা হচ্ছে নন ইন্টারেক্টিভ মোড। ঠিক আছে, এটাই আমরা দিয়ে থাকি যে ডোমেন, এনএস লুকআপ ডোমেন দিয়ে থাকি, আর ডিএনএস সার্ভার অনেক সময় দিয়ে থাকি, আবার অনেক সময় নাও দিয়ে থাকি। এনএস লুকআপ দিয়ে google.com দেবো, দিয়ে এনএস লুকআপ দিয়ে দিলাম, যে নন অথরিটেটিভ অ্যান্সার হচ্ছে, নেম হচ্ছে এটা দিয়েছে, এবং অ্যাড্রেস রয়েছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে যেটা থাকে সেটা, এটা গুগলের আইপি অ্যাড্রেস 4 IPv4, এটা IPv6 অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নন ইন্টারেক্টিভ মুড। এবার আমরা ইন্টারেক্টিভ মুড কীভাবে অ্যাক্টিভ করব, তাহলে সেখানে দেবো শুধু এনএস লুকআপ, দিয়ে এন্টার করব। দেওয়ার পরে এটা হচ্ছে একসাথে আমরা মাল্টিপল কমান্ড বা এরপরেও কমান্ড আমরা টাইপ করতে পারবো, কিন্তু তখন আমরা এনএস লুকআপটা আর ইউজ করব না। তো দেখো, এখানে দেখো এনএস লুকআপ রয়েছে, এটা আমরা একবার টাইপ করব এবং নেক্সট তারপরে টাইপ করব সেট আপ রেকর্ড টাইপ। এবারে আমাদের ডিএনএসের মধ্যে বিভিন্ন রকমের রেকর্ড থাকে। ঠিক আছে, সেই রেকর্ডের টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের, সেগুলো কি কি রয়েছে, রেকর্ড, AA রেকর্ড রয়েছে। ঠিক আছে, এটা IPv6 রেকর্ডের জন্য, MX রেকর্ডের মেল এক্সচেঞ্জ রেকর্ড, সিনেম রয়েছে, কনিক্যাল নেম রেকর্ড রয়েছে, NS নেম সার্ভার রেকর্ড, টেক্সট রেকর্ড থাকে, আরও বিভিন্ন রকমের রেকর্ড থাকে। সেগুলো ডিটেলস আমরা জানবো প্রপার ইথিক্যাল হ্যাকিং পার্ট যখন আসবে, তখন আমরা পুরো ডিটেলসে জানবো যে ডিএনএসের মধ্যে আর কি কি রেকর্ড রয়েছে, বা আপনারা গুগলে দেখতে পারেন, সেখান থেকে আপনারা আইডিয়া পেতে পারেন। ঠিক আছে, তো চলো আগে এইটা দেখি। তো এনএস লুকআপ আমাদের এখানে রয়েছে, তো এখানে কি দেবো, সেট টাইপ।
সেট টাইপ দিয়ে দিলাম, দিয়ে সমান দেবো, দিয়ে রেকর্ড টাইপ আমরা কি রেকর্ড চাইছি, আমরা যদি এমএক্স রেকর্ড চাই তাহলে মেল এক্সেল এমএক্স দেবো, এমএক্স বড় হাতে দিয়ে এন্টার করব। করে এবারে কোন ডোমেনের আমরা পেতে চাইছি সেই ডোমেন নেম দিতে হবে আমাদের। এখানে আমরা গুগলে দিয়ে দিলাম অ্যাজ এ এডুকেশনাল পারপাস, তো দিয়ে এন্টার করলাম। তো এখানে দেখো google.com mx-10 মেল এক্সচেঞ্জ সার্ভারের নাম দিয়ে দিয়েছে smtp.google.com। ঠিক আছে, তার যে কটা সার্ভার রয়েছে সেই সার্ভারের নাম কটা দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনার 4টে ইয়ের টাইপ সম্পর্কে জানতে পারেন। তাহলে এখানে আমরা কি দেবো, টাইপ 2 3 4টে দিয়ে google.com দিয়ে দেবো, দিলে IPv6 এর অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখানে দিতে পারেন, দিয়ে google.com দিতে পারেন, দিয়ে IPv4 এর অ্যাড্রেস দিয়েছে। তাহলে এবারে আমরা কি করব, সিনেম কনিক্যাল তো এখানে দেখুন কনিক্যাল নেম কি রয়েছে তার দিয়ে দিয়েছে, রেসপন্সিবল মেল অ্যাড্রেস, এটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এবারে আমরা নেক্সট জানবো টাইপ এনএস নেম সার্ভার দিয়ে google.com। তাহলে নেম সার্ভার দেখুন এই কটা নেম সার্ভার রয়েছে, তারপরে রয়েছে txt দিয়ে যেটা আমরা চাইছেন সেটার সম্পর্কে এখানে পুরো ডিটেলসে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা অনেক সময় এই ইনফরমেশনগুলো পেতে আমরা অনেক সময় কোনো ওয়েবসাইটে ভিজিট করে থাকি। ঠিক আছে, সেগুলো আপনারা এনএস লুকআপে কমান্ডের সাহায্যে পেয়ে যাবেন। এবারে আমরা জানবো সেট ডিবাগ সম্পর্কে। তাহলে সেট ডিবাগ দিয়ে google.com করলাম, করার পর এখানে দেখুন google.com অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ট্রাঙ্কেট অ্যান্সার দিয়েছে, ওপিটি কোড কোয়ারি আইডি দিয়ে দিয়েছে, এবং এখানে অনেক রকম ডিটেলস দিয়েছে, টাইপ টেক্সট ক্লাস ইন। ঠিক আছে, রেকর্ড 4টে রেকর্ড পেয়েছে এখান থেকে। গুগলের প্রথমে সাইট ভেরিফিকেশান আইডি দিয়েছে এখানে। ঠিক আছে, তার টাইম কত টাইম সেকেন্ডে পেয়েছে সেটা রয়েছে। এরকম অনেক ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যেতে পারেন। আর এখান থেকে আপনি সেট পোর্ট যে পোর্টে আপনারা দেখতে চাইছেন যে কোন পোর্টে কি চলছে না চলছে, এখান থেকে আপনারা তো দেখো এটা হচ্ছে আমাদের এফটিপির অ্যাড্রেস। ঠিক আছে, যে সেট পোর্ট নাম্বার 20-তে যেটা গুগলের যে আইপিটা রান হচ্ছে না, এটা এখানে আমরা স্পেসিফাই পোর্ট নাম্বার দিতে পারি, এবং তার ডিএনএস সার্ভারের যে স্পেসিফাই কোনো পোর্টের রেজাল্ট কীভাবে পাবো সেটা আমরা এখান থেকে দিতে পারি। এবারে নেক্সট আমরা জানবো ডিআইআর কমান্ড সম্পর্কে, যেটা আমরা প্রায় প্রত্যেকে জানি যে ডিআইআর কমান্ড, যে দিস কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে লিস্ট অফ directories files and directories in the current directory of or in the specified path. It is commonly used in command line interface to examine the content of a directory it work in Windows। ঠিক আছে, উইন্ডোজের যেটা কারেন্ট ডিরেক্টরি রয়েছে তার মধ্যে যে ফাইল রয়েছে ফোল্ডার রয়েছে সে সম্পর্কে আমরা ডিআইআর কমান্ডের সাহায্যে আমরা জানতে পারি। ডিআইআর কমান্ডে আরও সাব কমান্ড রয়েছে, সেটা হচ্ছে এস ও কিউ পি বি টি এফ। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তাহলে dir/a দিলে লিস্ট অল ফাইলস এবং হিডেন ফাইলস দেখাবে, সিস্টেম ফাইলস।
dir s কমান্ডের সাহায্যে লিস্ট অল ফাইল দ্য কারেন্ট ডিরেক্টরি অ্যান্ড অল সাবডিরেক্টরি সম্পর্কে জানতে পারবেন। dir ও সম্পর্কে জানতে পারবেন। শর্ট ওর সাহায্যে আমরা শর্ট করতে পারি, ঠিক আছে। যদি নেমের জন্য আমরা শর্ট করে থাকি dir/o কোলন এন দিয়ে আমরা শর্ট করতে পারবো। dir/o দিয়ে এস দিয়ে শর্ট বাই সাইজ করতে পারি। আর ডি দিয়ে শর্ট বাই ডেট টাইম দিয়ে আমরা কোনো কারেন্ট ডিরেক্টরির মধ্যে ডেট টাইম অনুযায়ী আমরা শর্টিং করতে পারি। তারপর আমরা জানবো নেট ইউজার সম্পর্কে। দিস কমান্ড is used in Windows to manage user account. It allows administrator to create and modify delete user account on a local computer or domain. ঠিক আছে, this command provide a simply way to view, add or update user account without needing to access the graphical user interface. মানে আমরা সিএমডির সাহায্যে একটা ইউজার ক্রিয়েট, তার মডিফাইড, তার ডিলিট এই ধরনের কাজকর্ম করতে পারি নেট ইউজারের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ইউজার নেম, নতুন ইউজার নেম ক্রিয়েট করতে পারি, তার ফুল নেম দিতে পারি, পাসওয়ার্ড, ডিলিট করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। ঠিক ডোমেনের ক্ষেত্রেও যদি আমরা সার্ভার রান হয়ে থাকে সেখানে আপনি ডোমেনের সাথে তাদের ডোমেনের মধ্যে অ্যাড ইউজার করতে পারেন, ঠিক আছে। এক্সপায়ার মানে এই অ্যাপ্লিকেশন এই ইউজারটা কদিনে এক্সপায়ার হবে সেটা আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে। এই ধরনের কাজকর্ম আমরা করে থাকি। সেটার জন্য কি হবে, দিতে হবে নেট ইউজার দিতে হবে। দিলে আমাদের লিস্ট অফ ইউজার অ্যাকাউন্ট টু ডিসপ্লে ইউজার অ্যাকাউন্ট টু লোকাল মেশিন, যে মেশিন রয়েছে সেই মেশিনে যত ইউজার রয়েছে সেই ইউজারটাকে আমাদের ডিসপ্লে করাবে। এটা আমরা বের হয়ে যাচ্ছি, এক্সিট বলে লিখবো, দিয়ে এটাকে স্ক্রিন করে দিলাম। তাহলে এখানে দেবো নেট ইউজার। তো দেখো এখানে একমাত্র একটা ইউজার রয়েছে যেটা উইন নামে, ঠিক আছে। কোনো গেস্ট অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, ডিফল্ট অ্যাকাউন্ট হচ্ছে উইন, ঠিক আছে, গেস্ট কোনো কিছু নেই। তো নেট ইউজার যদি আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে নেট ইউজার নেম দিতে হবে এবং তার পাসওয়ার্ড দিয়ে লাস্টে /add দিতে হবে, তবে কিন্তু একটা নতুন ইউজার ক্রিয়েট হবে। ক্রিয়েট এ নিউ ইউজার টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট উইথ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে ফার্স্টে এটা ইউজার নেম রয়েছে, এটা এখান থেকে 1 2 3 পর্যন্ত পাসওয়ার্ড রয়েছে এবং /add মানে এই নতুন ইউজারটাকে অ্যাড করার কথা বলা হয়েছে। এবারে নেট ইউজার জন ডো নিউ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এটা দিতে হবে, নিউ পাসওয়ার্ড 1 2 3, ঠিক আছে। তারপরে মডিফাই ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ইউ ক্যান চেঞ্জ দ্য পাসওয়ার্ড ফর এক্সিস্টিং ইউজার অ্যাকাউন্ট। নেট ইউজার জন ডো দিয়ে /delete, ঠিক আছে। যে ইউজার নেম হবে তাহলে ইউজার নেম দিতে হবে দিয়ে /delete করে দিতে হবে, তাহলে ডিলিট দ্য ইউজার অ্যাকাউন্ট। এবারে আমরা জানবো যে নেট ভিউ সম্পর্কে। নেট ইউজার সম্পর্কে জানলাম, এবারে নেট ভিউ হচ্ছে কমান্ড ইউজ উইন্ডোজ টু ডিসপ্লে লিস্ট অফ শেয়ার রিসোর্স। যদি আমরা কোনো কম্পিউটারে কোনো ফাইল শেয়ার করে থাকেন বা কোনো ওয়ার্ক গ্রুপ ক্রিয়েট করে থাকেন, নেটওয়ার্কিং করে থাকেন, তাহলে আপনার এই কমান্ডের সাহায্যে আপনি দেখতে পাবেন যে আপনার মেশিনে কি রিসোর্স শেয়ার হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। প্রিন্টার শেয়ার আছে কি না, ঠিক আছে। সো লিস্ট কম্পিউটার দ্যাট আর পার্ট অফ লোকাল নেটওয়ার্ক অর ডোমেন, ইনক্লুডিং ডোমেনও আপনি এটা করতে পারেন যদি আপনার কোনো ডোমেনে শেয়ার হয়, ঠিক আছে, ডোমেন শেয়ারিং হয়ে থাকে। ইট ক্যান বি ইউজফুল ফর অ্যাডমিনিস্ট্রেটর অর ইউজার হু ওয়ান্ট টু চেক হুইচ কম্পিউটার অর রিসোর্স আর অ্যাভেলেবেল অন দ্য নেটওয়ার্ক। তাহলে আপনার নেটওয়ার্কে কোন কম্পিউটার বা প্রিন্টার ডিভাইস শেয়ার হয়ে আছে, অ্যাভেলেবেল হয়ে আছে, সেটা আপনি জানতে পারবেন। এখানে আমরা কোনো শেয়ারিং ডিভাইস নেই বলে সেজন্য আমি দেখাতে পারছি না, সরি, দুঃখিত। তো এখানে দেখো শেয়ার ফোল্ডার সম্পর্কে আমরা ধারণা পাবো, প্রিন্টার সম্পর্কে পাবো, কম্পিউটার সম্পর্কে তো অবশ্যই পাবো। তো তার জন্য কি করতে হবে,
নেট ভিউ দেবো, দিয়ে যদি আমি কোনো কম্পিউটার নেমকে অ্যাক্সেস করতে চাই তাহলে কম্পিউটার নেম দিতে হবে। ডোমেনের যদি নাম যদি দিতে চাই, ডোমেনকে অ্যাক্সেস করতে চাই তাহলে ডোমেন নাম দিতে হবে, দিয়ে ওয়ার্ক গ্রুপে যদি নাম থেকে থাকে সেই ওয়ার্ক গ্রুপের নামটা দিতে হবে আমার। তাহলে এখানে দেখো কম্পিউটার নেম, ডোমেন নেম। তাহলে এখানে আমি একটা নেট ভিউ করি, দেখি চলো কিছু দেখাই কিনা। ঠিক আছে, এখানে দেখো ওয়ার্কিং গ্রুপ, দিয়ে আমার স্পেসিফিক ওয়ার্কিং গ্রুপের নাম দিতে হবে। ঠিক আছে, ইউজার্স দিতে হবে এবং নেটওয়ার্ক, যদি কোনো নেটওয়ার্ক শেয়ার আছে কিনা সেটার জন্য আপনারা দেখতে পারেন। তাহলে নেট ভিউ দিয়ে কম্পিউটারের নাম দিতে হবে, একটু আগে যেটা বললাম, ডোমেন নেম দিতে হবে, ওয়ার্ক গ্রুপের নাম দিতে হবে, এবং নেট ভিউ ইউজার্সের, যদি আপনার নেটওয়ার্কের মধ্যে কোনো ইউজার্স থেকে থাকে সেই ইউজার্সের নাম দিতে হবে, এই কিন্তু স্ল্যাশ অবশ্যই দিতে হবে। ঠিক আছে, নেট ভিউ দিয়ে নেটওয়ার্ক দিয়ে বলে লিখতে হবে, দিলে আপনারা ডিটেলস পাবেন। তো এখানে দেখুন কোনো শেয়ার নেই বলে ওই জন্য কোনো কিছু দেখাচ্ছে না, ওই জন্য বলছে এরর এত অকার্ড। এবারে আমরা সিস্টেম ইনফো সম্পর্কে জানবো। সিস্টেম ইনফরমেশন, আমরা যখন নতুন ল্যাপটপ বা কম্পিউটার নিই, আমরা অনেক সময় আমাদের সিস্টেমে কি রয়েছে না রয়েছে কিছু আমরা ধারণা পাই না। তো আপনারা যখন নতুন কম্পিউটার বা ল্যাপটপ নেবেন, তো সেখানে আপনারা এই সিস্টেম ইনফোটা টাইপ করবেন সিএমডির মধ্যে। টাইপ করলে আপনাদের সিস্টেমে কি কি কনফিগারেশন রয়েছে সমস্ত কিছু এখানে হার্ডওয়্যার কনফিগারেশন দেখিয়ে দেবে। ঠিক আছে, হার্ডওয়্যার কনফিগারেশন, ইনস্টল সফটওয়্যার এবং সেটিংস ডিটেলস। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর রান করে অবশ্যই করবেন। ওএস ভার্সন, মেমোরি কনফিগারেশন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ঠিক আছে, সিস্টেম সেটিং সম্পর্কে এখান থেকে ধারণা পাবেন। তাহলে সিস্টেম ইনফো যদি আমি লিখি তাহলে কী পাবো? হোস্ট নেম, ওএস কনফিগারেশন, ওএস নেম, ভার্সন, ম্যানুফ্যাকচারার, ওএস বিল্ড টাইপ, রেজিস্টার ওনার, রেজিস্টার অর্গানাইজেশন, প্রোডাক্ট আইডি সম্পর্কে ধারণা পাবো। ঠিক আছে, সিস্টেম ইনফো অরিজিনাল, ইনস্টল ডেট পাবো, সিস্টেম বুটিং টাইম পাবো, সিস্টেম মডেল, বায়োস ডেট, উইন্ডোজ ডিরেক্টরি, সিস্টেম লোকাল, ইনপুট টাইম লেভেল, টাইম জোন সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো এটা দেখি, এখানে কি লিখব? তো এখানে একটু টাইম নেবে। তো দেখো এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে হোস্ট নেম কি রয়েছে, ওএস নাম কি রয়েছে, ওএস ভার্সন, ম্যানুফ্যাকচার, ওএস বিল নেম, প্রোডাক্ট আইডি, কবে ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, সিস্টেম বুটিং টাইম, কবে বুট হয়েছে, এটা কখন বুট হয়েছে, সিস্টেম ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, ওএস সিস্টেম টাইপ, প্রসেসর কি রয়েছে না রয়েছে, বায়োস সিস্টেম কি রয়েছে, নেটওয়ার্ক কার্ড কি রয়েছে, এখান থেকে জানতে পারবেন। হাইপার ভি মন আছে কি না সেটা জানতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম ইনফরমেশান। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম ইনফরমেশান সম্পর্কে। এছাড়াও আমরা যেগুলো আমরা সবসময় প্রায় সময় কাজে লাগে যে কমান্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিডি কমান্ড রয়েছে, চেঞ্জ ডিরেক্টরি, যেখানে একটা ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরি আমরা যেতে পারি, একটা পাথ থেকে অন্য পাথে আমরা যেতে পারি। আবার রয়েছে mkdir সম্পর্কে, মেক ডাইরেক্টরি, নতুন ফোল্ডার ক্রিয়েট বা ফোল্ডার ক্রিয়েট করার জন্য। আবার রয়েছে ইকো আমরা বেসিক্যালি ব্যাশ স্ক্রিপ্ট সম্পর্কে, ব্যাশ স্ক্রিপ্টে আমরা দেখতে পাই ইকো। ঠিক আছে, যখন ব্যাশ স্ক্রিপ্টের টিউটোরিয়াল আসবে তখন আপনারা দেখতে পারবেন ইকো। আর একটা রয়েছে হুএমআই মানে আপনি যে যে সিএমডিতে মধ্যে মেশিনে রয়েছেন সেই মেশিনের তার ইউজার নেম কি রয়েছে। ঠিক আছে, সেটা আপনি দেখতে পাবেন। এখানে যদি আমি হুএমআই রান করি, এখানে যদি আমি হুএমআই রান করি তো দেখুন এখানে আমাদের ডেস্কটপের নেম যেটা রয়েছে সেটা দিয়েছে, দেখুন উইন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইউজার নেম। ঠিক আছে, কমেন্টগুলো রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইরকম ভিডিও পেতে আর আপনার
ফ্রেন্ডের সাথে শেয়ার করুন অবশ্যই, যাতে করে আপনার ফ্রেন্ডরা এই ধরনের কন্টেন্ট পেতে পারে, তাদেরও কিছুটা হেল্প হয়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।